Hello, hello, hello. Hello, dear listeners. Hello, dear favorite YouTubers. Basically, this is the last content, the last video of this YouTube channel. আমি তালাত রহমান খান আর ভিডিও বানাবো না বা আর অডিও ফাইল বানাবো না বলতে বলতেও 4 থেকে 5টা অডিও ফাইল শেষ পর্যন্ত বানিয়ে ফেলেছি। ভিডিও ফাইলও আছে তার মধ্যে, কেননা কিছু কিছু পয়েন্ট মাথায় এসেছিল এবং সেগুলো সাবমিট করা আপনাদের কাছে জরুরি বলে মনে হয়েছিল। আজকের অডিও গল্পটি, যেহেতু কথা দিয়েছিলাম গল্প বলার আসর করব, পুরোপুরিভাবে করতে না পারলেও ভাবলাম বিদায়ের আগে শেষ একটা এপিসোড করে দিয়ে চলে যাই। এবং শেষ ভিডিওতে আমি 1992 সালে আমার ক্লাস 7 পড়ুয়া বন্ধু রাজু আহমেদকে নিয়ে স্মৃতিচারণমূলক গল্প বলেছিলাম। আজকে ঠিক সেই রকমই একটি বন্ধুত্বের মধুর স্মৃতি নিয়ে স্মৃতিচারণমূলক গল্প বলতে চলেছি। বন্ধুত্বের ক্ষেত্রে রাজু আহমেদের এপিসোডটা যারা শুনেছেন তাদের কাছে হয়তো মনে হতে পারে তালাত রহমানের ওইটাই প্রথম সফলতা, কিন্তু না, আমি স্মৃতি হাতড়ে দেখলাম যে সফলতার গল্প আরেকটি ছিল, সেটি ইয়ার 1989-এ। সেই সময়টাতে আমি ক্লাস 4-এ পড়াশোনা করছি। আমার এই গল্পটি আজকে আমি একান্তভাবে ডেডিকেট করছি আমার একজোড়া প্রিয় ইউটিউবারকে। নামটা সারপ্রাইজ থাকলো। যারা আমার এই অডিও গল্প এখন এই মুহূর্তে কানে হেডফোন গুঁজে শুনছেন, তারা ডেসক্রিপশন বক্সে চলে যেতে পারেন। ওখানেই আমি তাদের ইউটিউব লিংকের কমেন্ট কপি পেস্ট করে দেব। এবং শুধুমাত্র ওদের জন্যই বিদায় নেবার আগে আরও একবার ফেরত এলাম নিজের বন্ধুত্বের সফলতার একটি অডিও গল্প নিয়ে। গল্পটার পটভূমি শুরু হয় ক্লাস 4-এ থাকতে। একটু আগেই তো তারিখটা বললাম, সনটা বললাম, তারিখটা মনে নেই। আমার সেই সময় একটা হ্যাবিট ছিল, সিনিয়রদের সাথে ফ্রেন্ডশিপ করতে আমার ভালো লাগতো। এবং যারা শুনছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, স্বীকার করবেন, ছোটোবেলায় আপনারা অনেক সিনিয়রকে দেখেছেন যাদেরকে আপনাদের কিন্তু প্রথমে সিনিয়র মনে হয়নি, কারণ তারা দেখতে শুনতে এত সুন্দর, ফিগার টিগার সব কিছু মিলিয়ে এত কচি কচি ভাব, যে যতক্ষণ পর্যন্ত না তাদের সমবয়সী ব্যাচের কেউ বা কারা এসে তাদের ডাকাডাকি করেছে এবং সেইভাবে জানা গেছে যে সেই ব্যক্তি সিনিয়র, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আপনাদের সমবয়সী হয়েই খেলাধুলা করেছে আপনাদের সাথে এবং আপনারাও তাদের সমবয়সী মনে করেছেন। অর্থাৎ লাবণ্যর দিক থেকে এত কচি যে সিনিয়র হবার পরও সমবয়সীই লেগেছে। আজকে আমার সেই ছোটোবেলার চাইল্ডহুডের গল্পের যেই ছেলেটি, সেও এইরকম 2 থেকে 3 বছরের একজন সিনিয়র আমার চাইতে, সুঠাম স্বাস্থ্য, ওর নাম হচ্ছে গিয়ে নাজির।
এবং ওকে কোনোদিনও আমি নাজির ভাই ডাকিনি। অল্প 2-3 মাস শুধুমাত্র আমরা একসাথে থেকেছিলাম মানে এরপর আমিও এলাকাটা পরিবর্তন করি। আমি তো থাকতাম মগবাজার মধুবাগ এলাকার ভেতর থেকে আমি একটু মেইন রোডের দিকে একটা অ্যাপার্টমেন্টে চলে আসি ফ্যামিলি সহ। আর তখনই একদিন জানতে পারি নাজির ভাই বলা উচিত, যাই হোক, বন্ধুত্বের স্মৃতি যেহেতু নাম ধরেই ডাকছি, কারণ আমার কেন যেন মনে হয় সেই অধিকার সে আমাকে দিয়েছিল। কখনো আমাকে কলার চেপে ধরেনি যে 3 বছরের ছোট্ট ছেলে, নাম ধরে ডাকতেছিস কেন। যাই হোক, তারাও বাসা শিফট করে চলে গিয়েছিল। ক্লাস 5-এ উঠবার পর অর্থাৎ 1990 সালে আমি পড়াশোনা নিয়ে হিউজ বিজি হয়ে যাই। আমাদের স্কুলটা ডে শিফট হয়ে যায় তখন। তো স্কুল থেকে ফিরে এসে আর খেলাধুলা করবার সেই এনার্জি থাকতো না, বা আমি স্পোর্টসে যেহেতু আগ্রহ ছিল না, আমি নামতাম না সেভাবে। এখন নাজিরের সাথে পটভূমিটা বলি। সালে আমাদের অ্যানুয়াল পরীক্ষা গেল, খুব স্ট্রেসফুল পরীক্ষা ছিল। প্রত্যেকটা পরীক্ষায় আমার ফাদার আমাকে রাত 1:30 থেকে 1:45 পর্যন্ত পড়াতেন, কেননা পুরো পরীক্ষার প্রস্তুতিটাকে মাস্টার করবার একটা ব্যাপার ছিল। ফাদারের যেহেতু দিনের বেলায় অফিস থাকতো এবং অফিস থেকে ফিরে এসে উনি টায়ার্ড হয়ে যেতেন, উনি সন্ধ্যার আগে পর্যন্ত আর বসবার সুযোগ পেতেন না। আমার অল সাবজেক্ট পড়ানোর আমার কোনো হাউস টিউটর ছিল না সেই সময়। যাই হোক, পরীক্ষাগুলো স্ট্রেসফুল ছিল, কারণ আমার মুখস্থ বিদ্যাটা অত ভালো ছিল না। ছোটোবেলায় প্রচুর মুখস্থ করতে হতো। আমাদের যে বোর্ড কারিকুলামের পড়াশোনা ছিল সেই সময়টাতে, সেই পটভূমিতে, খালি জেনে বুঝে যেটা বুঝলাম সেটা অল্প করে লিখে আসলেই হয়ে যাবে, মার্কস পেয়ে যাব, সেই রকম না। প্রচুর লিখতে হতো, এবং প্রচুর লিখতে হলে স্বাভাবিক প্রচুর মুখস্থ করতে হবে। আর অঙ্কে আমি খুব দুর্বল ছিলাম। যাই হোক, 10টা কি 11টা সাবজেক্টের মতো ছিল। এক একটা এক্সাম ক্র্যাক করতে গিয়ে আমিও ক্র্যাক হয়ে যাচ্ছিলাম। তবে ওভারঅল এক্সামগুলো শেষ হলো এক সময়, এবং আমার ফাদার যখন বুঝতে পারলেন যে আমি ভালো দিয়েছি এক্সাম এবং অঙ্কে ফেল করবার কোনো সম্ভাবনা নেই, কেননা অঙ্কে আমি এত খারাপ ছিলাম গণিত সাবজেক্টে যে পুরো ফ্যামিলি ভয় থাকতো যে অ্যানুয়াল এক্সামে এবার সে পাশ করতে পারবে না। অঙ্কে ফেল করা মানে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে না, কারণ অঙ্ক ছিল একটা মেইন সাবজেক্ট, বাংলা, ইংরেজি এবং অঙ্ক। যাই হোক, এক্সাম তো শেষ হয়ে গেল। তখন নভেম্বর মাস চলছে। সালের নভেম্বর মাস। সেই সময়টাতে আমাদের ভিডিও ক্যাসেট প্লেয়ার মেশিন ছিল বাসায়, যেটাতে VHF ক্যাসেটের মাধ্যমে মুভি দেখা যেত। তো একটা ওয়েস্টার্ন মুভি একদিন আমার ফাদার নিয়ে এলেন, এবং ওই মুভি দেখে, সেই মুভি আমি নিজে একবার দেখলাম এবং প্রতিবেশী কিছু পরিচিত ছেলে ছিল তাদেরকে নিয়ে আরেকবার দেখলাম। দেখবার পর আমরা বেশ প্রভাবিত হয়ে গেলাম ওই মুভি দ্বারা। ওটা ওয়েস্টার্ন মুভি যেহেতু ছিল, বন্দুক যুদ্ধের ব্যাপার স্যাপার এগুলো ছিল। তো আমরা খুব চার্জড আপ ফিল করলাম মুভি শেষ হবার পর, যে চল খেলি। বাসায় আর্ট পেপার ছিল, আর্ট পেপার দিয়ে আমি সুন্দর রিভলভার বানাতে পারতাম, পিস্তল বানাতে পারতাম। সেই সময় 5-6টা পিস্তল আমি বানালাম, এক একজনের হাতে চলে গেল। এরপর আমাদের অনেকটা হাইড অ্যান্ড সিক গেমের মতো করে চলল সেই খেলাটা। এবং এই খেলাধুলা করতে গিয়ে নাজিরের সাথে আমার পরিচয়। নাজির করে একটি ছেলে এগিয়ে এলো, এবং বন্ধুত্বের ভালোবাসা, মানুষে মানুষের টান ভালোবাসা আসলে এইরকমই।
জিনিসটা তো সবসময় নোংরা দিকে বা রেইনবো কালচারের দিকে নেওয়াটা ঠিক না। এর বাইরে অনেক কিছু থাকে পৃথিবীতে। নাজিরের চোখের দৃষ্টি ছিল খুব স্ট্রেইট, ভ্যাম্পায়ার টাইপের শান্ত একটা দৃষ্টি। এখন আমি ইদানিং একটা ব্লগারকে ফলো করছি, দীপাংশু যাদব, ইন্ডিয়ার। ওর চোখের চাহনির সাথে সেই নাজিরের চোখের চাহনির, আমার চাইতে 3 বছরের সিনিয়র নাজিরের চোখের চাহনির বেশ মিল রয়েছে। আমার প্রতিবেশী ফ্রেন্ডসগুলোর মাধ্যমে অবশ্য আমি খুব তাড়াতাড়ি জেনে গেলাম যে নাজির কিন্তু সিনিয়র। তো এখানে আমার আরও বেশি ভালো লাগা কাজ করলো যে সে 3 বছরের সিনিয়র হওয়ার পরও, কারণ গেম প্ল্যানটা তো আমারই ছিল, আর্ট পেপার দিয়ে পিস্তল বানিয়ে খেলা, এবং এইটার মধ্যে সে এসে জয়েন করতে চাইলো আমাদের খেলাতে। যেহেতু গেম প্ল্যান আমার ছিল, জিনিসটার উদ্ভাবক আমি ছিলাম, সম্মানের জায়গাটা আমারও বেশি করেই সম্মান অনুভূত হলো। নিজেকে বেশ প্রিভিলেজড এবং ওইরকম মনে হতে লাগলো আর কি, যে বাহ, মানে বেশ মূল্যবান মনে হতে লাগলো নিজেকে। এবং খেলাধুলা হলো সেই দিন। এরপরে একটা বিরতি ছিল। ওইসব ছেলেরা তো শুধু এই খেলাই খেলতো না, ফুটবল, ক্রিকেট এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেল, এবং আমি আবারও একা হয়ে পড়লাম। আমি ঘরেই থাকছি, ভিএইচএফ ক্যাসেটের দোকান থেকে ভাড়া করে এনে অ্যাকশন মুভিজ দেখছি, কার্টুন ফিল্মস দেখছি, এগুলো করছি। বিকালে হয়তো একটু বের হয়ে আধা ঘন্টা, একটা মাঠ ছিল আমাদের ওইখানে এলাকাটায়, মধুবাগ প্লেগ্রাউন্ড, সেই মধুবাগ প্লেগ্রাউন্ডে আধা ঘন্টা হাঁটাহাঁটি করে বাসায় ব্যাক করে ফেরত চলে আসছি। আমার যেহেতু সবার সাথে খুব একটা বনিবনা হতো না, আমি ঘরের বাইরে বেশিক্ষণ থাকতাম না। তো এইভাবে দিনকাল চলছিল। এই সময়টায় আমি হঠাৎ নাজেরকে স্বপ্নে দেখলাম একদিন। আমার একটা মজার ব্যাপার রিভিল করি লিসেনার্স। ওই বয়সটা আমার যাকে ভালো লাগতো, যার প্রতি ভালো লাগা শুরু হতো, একটা স্বপ্ন দিয়ে শুরু হতো। প্রথমে আমি সেই ব্যক্তিকে স্বপ্নে দেখতাম, এবং স্বপ্নে দেখার পর, স্বপ্নটা ভাঙার পর সকালে দিন যত বাড়তে থাকতো আমার মনে হতে থাকতো যে আমি ওই মানুষটার প্রতি আসলে আকৃষ্ট। এটা আমার একটা সিনিয়র প্রতিবেশী মামা ছিল, জামিল মামা। জামিল মামার কাছে গিয়ে একদিন বলেছিলাম, আমার এটা হয় কেন মামা? আমি যাকে স্বপ্নে দেখি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মামা, আমি এই কথাটা তোমার সাথে খুব কনফিডেন্সিয়ালি শেয়ার করছি, এটা কেউ জানে না, তুমি আমাকে অ্যান্সারটা দিতে পারবা? জামিল মামা জ্ঞানী ছিলেন, সিনিয়র ছিলেন আমার চাইতে যেহেতু বয়সে। জামিল মামা আমাকে বললেন, সিনিয়র মানে বাপ চাচার বয়সী না, উনিও ইয়াং পারসন, বাট 18-19-এর মতো বয়স, আর আমার তখন 9-10, এতটুকু পার্থক্য। জামিল মামা বললেন যে এটা আসলে অবচেতনভাবে তোমার পছন্দ লাগাটা আগেই শুরু হয়, তারপর তুমি স্বপ্নে দেখো, তারপর তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করো। উনি খুব সুন্দরভাবে একটা সায়েন্সের ব্যাখ্যা আমাকে দিলেন। তো সেইভাবেই নাজিরের ব্যাপারটাও শুরু হলো। এখন আমি লজ্জায় কাচুমাচু হয়ে গেলাম। আমি ভীষণ 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 একটা লাজুক প্রকৃতির ছেলে ছিলাম, যেই কারণে বন্ধুত্বের ব্যাপারে আসলে ছোটোবেলায় আমার খুব একটা উন্নতি হয়নি। আমি লজ্জা পেতাম কথা বলতে, কারোর সাথে কিভাবে কথা বলবো, কি অ্যাপ্রোচ করব। তোমার সাথে আমার গিয়ে খেলতে ভালো লাগে, এই কথাটা কিভাবে বলবো একজনকে? এটা শুনবার পর লুকটাই বা কীভাবে দিবে আমাকে? গরু ছাগল মনে করবে কিনা, দ্বিধা দ্বন্দ্ব লজ্জায় একাকার হয়ে থাকতাম। আমার বৈশিষ্ট্য এইরকম ছিল ছোটোবেলাতে। তো একদিন যায়, দুদিন যায়, দেখি নাজিরের চিন্তাটা আমি মাথা থেকে আর বের করতে পারছি না। আমি সেদিন যে রিভলভার গেম বা পিস্তল গেম, হাইড অ্যান্ড সিক গেম খেলেছিলাম, সব বন্ধুদের মধ্যে, সব খেলোয়াড়দের মধ্যে থেকে নাজিরের ব্যাপারটা আলাদা করে আমার মাথায় বেশ দাগ কাটছিল। কারণ সে যেহেতু বয়সে সিনিয়র ছিল, খেলাটাতে সে সুন্দর সুন্দর দিচ্ছিল, কি বলে, স্ক্রিপ্ট দিচ্ছিল, গেম প্ল্যান দিচ্ছিল, এতে আরও এনজয়েবল হয়ে উঠছিল। নানান কারণে আমার
ভালো ফিল হচ্ছিল, কারণ জীবনে কোনো বন্ধুর সাথে ওইভাবে কোনো স্মৃতি, কোনো একটা খেলাধুলায় জয়েন করা, এটা 1989 সালে প্রথম। এর আগে পর্যন্ত জন্মের পর থেকে নিয়ে কারোর সাথে আমার এইভাবে বাইরে গিয়ে কখনো কথাবার্তা হয়েছে, কিন্তু খেলাধুলার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠাটা হয়নি। তো একটা উইয়ার্ড লাভ ফিলিংস চলতে লাগলো ভেতরে। আমি 2 সপ্তাহ, আমার মনে আছে 7 দুগুণে 14, 2 সপ্তাহ ধরে আমি শুধুমাত্র চিন্তা ভাবনা করলাম যে আমার নাজির ভাইয়ের সাথে আবার সেই রিভলভার গেম খেলতে হবে, তার সঙ্গটা আমার আরেকবার প্রয়োজন, এবং সঙ্গটা যে তার আরেকবার প্রয়োজন, এই পোকা আমার মাথা থেকে আর বের হচ্ছে না, আর বের হচ্ছে না। ঘুরে ফিরে সেই মানুষটাই, ঘুরে ফিরে সেই মানুষটাই। আর সে দেখতে শুনতেও ভালো ছিল, একটু ফ্লেশি ধরনের সুঠাম স্বাস্থ্য, মোটকা বলা যায় না, ফ্লেশি ধরনের। এই যে দীপাংশু যাদব ইউটিউবার ছেলেটা, যে একদম এইরকম ফিগার স্ট্রাকচার। তো এখন আমি চিন্তা করতে লাগলাম, এটা আমি কি করে যে বলি, সে তো সিনিয়র, আমি আবার খেলতে চাই তোমার সাথে, এটা কিভাবে বলা সম্ভব? 2 সপ্তাহ ধরে আমি চিন্তা করলাম এবং লজ্জায় কাচুমাচু হতে থাকলাম। তার সাথে কিন্তু রাস্তাঘাটে দেখা হচ্ছে, এর মধ্যে আমি কিছুই বলছি না। ঠিক 14 দিনের মাথায় আমি একটা বুদ্ধি করে একটা টপিক তৈরি করলাম, যে আমি এই টপিকটা গিয়ে তার সামনে বলবো, এবং তারপর আমি সেই আবার খেলার প্রস্তাবটা দেব। জীবনে প্রথম এটা ছিল আমার কোনো পরিকল্পনা এবং আমার কোনো স্বপ্ন, এবং প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই স্বপ্নটা ভেঙে যাবে। কিন্তু না, সেই 14th ডে এক সময় এলো। আমি আমার মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে একটা প্লাস্টিকের রিভলভার কিনলাম, খেলনা রিভলভার, এবং এইটা নিয়ে তারপর বিকেলবেলায় নাজিরের কাছে গেলাম। গিয়ে বললাম যে, নাজির, সেদিন খেলাটা তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু এই আর্ট পেপার দিয়ে বানানো পিস্তল দিয়ে খেলাটা কেমন যেন হলো, তাই না? এর মধ্যে তো শীতকালীন মেলা টেলাতে বাবা মার সাথে আমরা 2 ভাই গিয়েছি। আমি নাজিরকে বলছি আর কি এইভাবে। তো সেখানে আমার ছোট ভাইকে রাইফেল কিনে খেলনা রাইফেল কিনে দেওয়া হয়েছে, মেশিন গানের মতো আকারের, দেখতে অত্যন্ত সুন্দর। আমিও এটা কিনেছি। তো এইগুলো দিয়ে খেলাটা আরেকবার খেললে কি ভালো হয় না? এই কথাটা বলবার পর নাজিরের চোখের দিকে আমি তাকালাম। নাজিরের মুখে ছিল স্তিমিত একটা হাসি, এবং ভ্যাম্পায়ার টাইপের একটা অন্তর্ভেদী আই কন্ট্যাক্ট ছিল। দাঁত দেখা যাচ্ছিল না, 2 ঠোঁট চেপে শান্ত শিষ্ট ভঙ্গিতে নাজির আমার দিকে তাকিয়েছিল, অ্যাজ ইফ ব্যাপারটা এইরকম যে সে সব জানে। 14 দিন ধরে আমার এই স্ট্রাগল, এবং আমি আরেকবার তার কাছে সেই রিভলভার খেলবার অজুহাতে তার সঙ্গ আরেকবার পেতে চাইব, এই সমস্ত কিছুই যেন একজন অন্তর্যামী হিসেবে সে জানতো। আজকে আমি সাবমিট করলাম, সে শুনল, কিন্তু সে শুনবার জন্য প্রস্তুত হয়েছিল। তার জাস্ট চোখের চাহনিটা ছিল এই রকম। নাজিরের অ্যান্সার ছিল, ওকে, তোমার টিমকে তাহলে খবর দাও, চলো আবার খেলি। এই বাক্যগুলো তার মুখ থেকে বের হবে, এটা ছিল আমার কল্পনার অতীত। আপনারা অনেকেই হয়তো বলবেন যে, কল্পনার অতীত হওয়ার কি আছে তালাত, তুমি দেখতে শুনতে সুন্দর, হাইট ভালো একটা ছেলে, যে কারোর সাথে খেলতে চাইলে সে ইয়েস বলতে পারে ওই পাশ থেকে। কিন্তু আমার জায়গাটা, আমার সার্কামস্ট্যান্সেসটা অন্যরকম ছিল, কারণ আমি বেশিরভাগ সময় না শুনতাম সেই সময়। নাজিরের সাথে আমার ব্রেইনের আসলে ওয়েভ লেংথটা মিলে গিয়েছিল। একটা মানুষের সাথে মিশতে গেলে, বন্ধুত্ব করতে গেলে ওয়েভ লেংথ অনেক জরুরি ব্যাপার। ওয়েভ লেংথ জিনিসটা যখন
মিলে যায়, তরঙ্গটা যখন মিলে যায় তখন একটা আনন্দ অনুভূতি হয়, সেটা আসলে আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমার এই যে আজকে অডিও গল্প, সেটার মেইন জিস্টটাই হলো ওয়েভলেংথের তরঙ্গ মিলে যাওয়া একটা মানুষের সাথে, এবং সেই সফলতার আনন্দ অনুভূতিটা, এটা কোটি টাকা খরচ করেও কেনা যায় না আসলে। টাকা খরচ করে অনেক সময় অভিনয় কেনা যায়, অরিজিনাল ওয়েভলেংথ মিলে যাওয়ার যে আনন্দ, এটা টাকায় আসলে কেনা যায় না। অভিনয় একসময় ধরা পড়ে যায়, অরিজিনাল ওয়েভলেংথ মিলে গেলে ওই পাশের মানুষের যে অ্যাটিটিউড, সেখানে যেহেতু নকল কিছু থাকে না, মেকিত্ব কিছু থাকে না, অতএব সেটা কখনোই অভিনয় হিসেবে প্রমাণিত হয় না, ওটা ভালোবাসা বন্ধুত্ব হিসেবেই থেকে যায়। এবং এরপর কি, কৈশোর মনের সেই আনন্দ। আরেকবার পরদিন বেলা 12টার দিকে আমরা বের হলাম, শীতের সময়, প্রচণ্ড শীত বাংলাদেশে তখন। সেই সময় নভেম্বর মাস থেকে শীত পড়া শুরু হতো আমাদের দেশে। ওয়েদারটা এখন যদিও বাজে হয়ে গেছে, শীত পড়তে অনেক দেরি হয়। তো সেই নভেম্বরের ওয়েদারে সেই বন্দুক খেললাম, এবং আমি আরও কিছু তাকে বলতে চাইছিলাম। সে কিভাবে যেন বুঝতে পারলো, এবং খেলার এক ফাঁকে আমাকে বললো, তুমি কি আমাকে কিছু বলতে চাও তালাত? আমি বললাম, তুমি কি করে জানলা? সে এটার অ্যান্সার না দিয়ে বললো যে 4 তলায় চলো। আমরা যেখানে খেলছিলাম ওখানে একটা বাসা ছিল, সেটা 4 তলা পর্যন্ত খেলতে খেলতে আমরা মাঝে মাঝে উঠে যেতাম। সে গেম প্ল্যানটা এমনভাবে করলো যে 2জন গ্রুপের মিসিং হয়ে গেছে, অন্যরা তাদেরকে বন্দুক রিভলভার এগুলো নিয়ে খুঁজে বের করবে। তো সে বলল 4 তলায় যাই চলো। আমি তাকে অনুসরণ করলাম, ওইখানে গেলাম, এবং তাকে আমি বললাম আই লাইক ইউ। ওই বয়সে মেন্টাল হাইট বা কতটুকু থাকে মানুষের, বুদ্ধিবৃত্তির জায়গাটাই বা আর কতটুকু ম্যাচিউর থাকে, কাউকে ভালো লাগলে এটাই বলতে ইচ্ছা করে। সে খুব সুন্দর একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলল যে আমি জানি। আর কিছু না? তাহলে চলো নিচের দিকে নেমে যাই। এইভাবে 4 তলায় এসে কোনো এক চিপাতে দাঁড়িয়ে কনফিডেন্সিয়াল কথাবার্তা বলছি। ফ্ল্যাটের কোনো মানুষ এসে যদি বের হয়ে দেখে খারাপ বলবে, কারণ আমরা এই বাসাতে ভাড়া থাকি না। আমাদের ভাড়া বাসাগুলো দূর দূরান্তে অনেক, সেখান থেকে দূরে অনেকটা দূরে আমরা চলে এসেছি। চলো নেমে গেলাম মনে খুব আনন্দ নিয়ে, যে কথাটা বলতে পেরেছিলাম, এটাই শান্তির জায়গাটা ছিল, যে সাবমিট করতে পেরেছিলাম তাকে আমি পছন্দ করি, তার কোম্পানি আমার ভালো লেগেছে। বোবা প্রাণী টাইপের মানুষ ছিলাম, তো এগুলি কারো কাছে পৌঁছানো বড় স্ট্রাগলের ব্যাপার ছিল সেই সময়টায়। পেটে অনেক রোমান্টিক ছিলাম, প্রচণ্ড রোমান্টিক, কিন্তু মুখে কিছুই বলতে পারতাম না। যাই হোক, খুব ভালো লাগলো। সেদিনকার মতো খেলাধুলা শেষ হলো, এবং ভিডিওরও বোধহয় একেবারে, কি বলি, ভিডিও না, অডিও গল্পেরও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তারপর তো অডিও গল্পের শুরুতেই যেটা বলেছিলাম, আমার রেজাল্ট দিয়ে দিল, আমি ক্লাস 5-এ অ্যাডমিটেড হলাম। পরিবার সহ বাসা শিফট করে মেইন রোডের দিকে চলে গেলাম, এবং বহুদিন আর নাজিরের খোঁজ নেওয়া হয়নি। একদিন জানতে পারলাম ওরা বাসা শিফট করে চলে গেছে। সো এটাই ছিল গল্প। আমাকেও এখন চলে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে কপি পেস্ট করে দেব ইউটিউব লিঙ্কটা, যাদের উদ্দেশ্যে গল্পটা বললাম। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর লিসেনিং।